ইনি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, পৃথিবীর নাম্বার 1 ডিক্টেটর। আর ইনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সদ্য নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী। এ ভাই চুপ করতে হবে, নালে তোরা এক বক্তব্য দে, আমি যাই। কিম জং উন তার মেয়েকে তৈরি করতেছেন কোরিয়ার জন্য, আর তারেক রহমান তার মেয়েকে তৈরি করতেছেন বাংলাদেশের জন্য। হাসা কথা কইয়া দিলে লাগবে গন্ডগোল, ওরে হাসা কথা কইয়া দিলে লাগবে গন্ডগোল। কিম জং উন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, আর উত্তর কোরিয়া একটি কমিউনিস্ট কান্ট্রি। পারিবারিক সূত্রেই কিম দেশটির প্রেসিডেন্ট। এর আগে কিমের বাবা কিম জং ইল এবং তার দাদা কিম ইল সুং দেশটির প্রেসিডেন্ট ছিলেন। অপরদিকে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক কান্ট্রি, যদিও গত 15 বছর ভারতীয় কলোনিয়াল হাসিনার অবৈধ স্বৈর শাসন চলেছিল এই দেশে। সংবিধানে লাথি মেরে দেশের 1500 তরুণ রক্ত দিয়ে হাসিনার স্বৈর শাসনের অবসান ঘটায়। তবে লড়াইটা অতটা সহজ ছিল না। ছাদে খেলতে যাওয়া 6 বছরের রিয়া গোপের মাথার খুলি ছিন্ন করে নিয়ে যায় হাসিনার হেলিকপ্টারে থাকা রাষ্ট্রীয় খুনিরা। তাজা রক্ত, বোনেদের কাঁধে ভাইয়ের লাশ কিংবা ভ্যানে তুলে লাশ জ্বালিয়ে দেয়া, এরকম নির্মম চিত্র ছিল 36 জুলাইয়ের। বাংলাদেশে এমন দৃশ্য কল্পনাই করা যায়নি, যেটি কয়েকদিন আগেও, সেটি এখন বাস্তবতা। তবে জুলাই একদিনে আসেনি। র্যাবের ডেথ স্কোয়াড, বন্দুকযুদ্ধের নাটক কিংবা একরামের মেয়েদের বাবা ডাক। হ্যালো, আমি কমিশনারের সাথে কথা বলতে যাচ্ছি। হ্যালো, কে ওইটা? ফোন রিসিভ করছো? ওইটা কে? আমি ওনার মিসেস বলতেছি। হ্যালো হ্যালো, বলছো কি জড়িত না? আরো সময় দিয়ে আসবে। আমার জামাই কিছু করবে, আমার জামাই কিছু করবে, আমার বিনা দোষী, আমার জামাই। ইলিয়াস আলীর মেয়েদের সাথে সান্ত্বনার নাটক কিংবা মীর আহমেদ বিন কাসিমের হঠাৎ উদা হয়ে যাওয়া, সালাউদ্দিন আহমেদকে ভারতে পাওয়া যাওয়া, সাথে তিনটি পাতানো নির্বাচন, সবই হয়েছিল সংবিধানের মধ্য থেকে গণতান্ত্রিকভাবে। আর সেই সংবিধান অনুসারে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান টিল দা ডে। শেখ মুজিবকে 50 বছর পর গোসল করিয়েছিল বিপ্লবীরা। আরেকদিকে বেগে গিয়েছিল শেখ মুজিবের স্বৈরাচার মেয়ে। বাবাকে গোসল করাতে গিয়ে বিপ্লবীরা মেয়েকে ধরতে ভুলে গেছিল। কিন্তু নিদারুণ বাস্তবতা হলো 1500 যুবক তাদের রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটাতে পারলেও শেখ মুজিব এবং তার স্বৈরাচারী মেয়ে রেখে যাওয়া সংবিধানের একটা লোমও ছিঁড়তে পারে নাই। যদিও বিপ্লবীদের অন্যতম নেতা বেগম খালেদা জিয়া বলেছিলেন, যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে। এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে, সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। যেহেতু এই সংবিধান ছুঁড়ে ফেলা যায় নাই, সেহেতু জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিনা এমন প্রশ্ন বেগম জিয়ার সমর্থকরা করলেও করতে পারেন। তবে যতদিন পর্যন্ত এই সংবিধান আছে ততদিন পর্যন্ত আমাদেরকে সংবিধানকে সম্মান করে বলে যেতে হবে এদেশের স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। যদিও বাস্তবতা হলো 25 মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনী যখন অপারেশন সার্চলাইট পরিচালনার জন্য তৈরি হয়ে অপারেশনের জন্য বের হয়, তখন তাজউদ্দিন এবং তোফায়েল আহমেদরা শেখ মুজিবের কাছে যায় যে পাক বাহিনী এরকম একটা অপারেশন করবে, চলেন আমরা আত্মগোপনে যাই, স্বাধীনতার ঘোষণা দেয় এবং দেশের জন্য যুদ্ধ করি। তখন তাজউদ্দিন আবার দেখেন শেখ মুজিব অলরেডি তৈরি হয়ে আছে, সুটকেস গোছায়া সুন্দর পাঞ্জাবি পরে পাকিস্তানের হাতে স্বেচ্ছা গ্রেপ্তার হওয়ার জন্য। তাজউদ্দিন শেখ মুজিবকে যখন বাধা দেয় এবং আত্মগোপনে যাওয়ার জন্য বলে, তখন শেখ মুজিব বলে, তাজউদ্দিন নাকে তেল দিয়ে ঘুমাও, পরশুদিন হরতাল। বঙ্গবন্ধু যখন আত্মসমর্পণই বলবো, আমরা বলি বন্দী না, উনি স্বেচ্ছাবন্দী হলেন। উনি তো আমার বাবা ব্যারিস্টার আমিনুল ইসলাম, তাদের তো প্ল্যান ছিল যে ওনার আন্ডারগ্রাউন্ডে যে স্বাধীনতা ঘোষণা করবেন, এবং সেই কথা অনুযায়ী উনি যখন টেপ রেকর্ডার নিলেন, স্বাধীনতার ঘোষণাটা লিখে নিলেন, বঙ্গবন্ধু ওটাতে রাজি হলেন না, বলেন যে আমাকে তো দেশদ্রোহী বলবে। তখন আব্বুর কথা ছিল আমরা তো দেশদ্রোহিতাই করছি এখন, কারণ ওরা তো আমাদের এখানে মারতে যাচ্ছে। তো উনি ঠিক শেখ হাসিনা, উনি যেমন ওনার নেতাকর্মীকে ফেলে ওনার পরিবারকে নিরাপদ স্থানে রেখে উনি পালিয়ে গেলেন, অনেকটা কিন্তু
শেখ মুজিবুর রহমান একই কাজ করলেন। উনি না সবচেয়ে আস্থাবান তাজউদ্দিন আহমদ কি বললেন, মানে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন হরতাল ডেকেছি। সেরাতে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলেও পাকিস্তান বাহিনীতে চাকরি করা মেজর পদবীর পাকিস্তান সেনাবাহিনীর মেজর পদবীর একজন সেনা মেজর জিয়াউর রহমান পাকিস্তানের সংবিধান লঙ্ঘন করে পাকিস্তানের অন্যায়ের বিরুদ্ধে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে মুক্ত করার জন্য সংবিধানের বিরুদ্ধে গিয়ে দেশের স্বাধীনতা ঘোষণা করে দিলেন। এরপর অনিশ্চিত এক যুদ্ধ শুরু হয়। 9 মাস দীর্ঘ ত্যাগ এবং রক্তের বিনিময়ে আমরা পাই স্বাধীনতা। বাংলাদেশ নামক একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্ম হয়। পরবর্তীতে বাংলাদেশের ক্ষমতায় তারেক রহমানের বাবা জিয়াউর রহমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছেন এমনটা মানতে বিরোধীরা নারাজ। তারেক রহমানের মাও দীর্ঘকালে দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এখন তিনি ক্ষমতায় আসেন গণতান্ত্রিকভাবেই। কিম জং উন একজন স্বৈরাচার, তবে উত্তর কোরিয়ার বিপ্লবের অন্যতম ব্যক্তি ছিলেন তার দাদা। একইভাবে তারেক রহমান স্বৈরাচার না, তবে বাংলাদেশ স্বাধীন করার পেছনের অন্যতম একজন নেতা ছিলেন তার বাবা। দুইজনের ক্ষেত্রেই কমন পারিবারিক চেইন। উত্তর কোরিয়ার রিসেন্টলি একটা নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে কিম জং উন 99.93% ভোট পেয়ে আবার নির্বাচিত হয়েছেন। বাকি 0.07% ভোটার কারা, যারা কিমকে ভোট দেয়নি? এমন প্রশ্ন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে করতেছেন কেউ কেউ। কিন্তু তারপরেও কেউ কিন্তু কিম জং উনকে ইঞ্জিনিয়ার কিম বলে ডাকতেছেন না। অপরদিকে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে। জিয়া পুত্র তারেক রহমান তথা বিএনপি 49.97% ভোট পেয়েছেন। তারপরও কেউ কেউ তারেক রহমানকে ইঞ্জিনিয়ার তারেক রহমান বলে ডাকছেন। যদিও ভদ্রলোক পড়েছেন আইন নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2nd ইয়ার পর্যন্ত পড়ার পর তিনি ড্রপ আউট হয়ে যান এবং ভদ্রলোক নিজেই বলেছেন গণিত নামক এই বিষয়টা তার মাথায় খুব একটা ঢোকে না, তিনি এটা খুব একটা পছন্দ করে না। তুমি যে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না, তোমাকে একটা সিক্রেট কথা বলি, অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো না, অঙ্ক দেখলে আমিও ভয় পেতাম। তো সেই জায়গায় যখন এমন একটা গাণিতিক পদবি বা গাণিতিক ডিগ্রি ভদ্রলোকের নামের সাথে জড়িয়ে দেওয়া হয়, এটা একটু বাড়াবাড়ি না? রিসেন্টলি ডিক্টেটর কিম জং উনকে বিভিন্ন রাষ্ট্রীয় কার্যক্রমে বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার মেয়ের সাথে ক্যামেরায় দেখা যাচ্ছে এবং উত্তর কোরিয়ার বেশিরভাগ মানুষ মেনে নিয়েছে তাদের পরবর্তী শাসক হবে এই 13 বছরের কচি মেয়ে। যদিও কি মরতে মরতে এই মেয়ে আর কচি থাকবে না, প্রপার স্বৈরাচার হয়ে উঠবে, যেটাকে আমরা বাপকা বেটে বলি, লাইক দিস। অপরদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও তার মেয়েকে নিয়ে রাষ্ট্রীয় কার্যক্রমে ক্যামেরায় ধরা দিচ্ছেন। কিমের মেয়ের বয়স 13 হলেও তারেক রহমানের মেয়ের বয়স 29 বছর। বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে মাত্র 34 বছর বয়সে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন সানা মেরিন। ইন্টারেস্টিংলি তারেক রহমানের এই মেয়াদ শেষ করতে করতে জাইমা রহমানের বয়সও 34 বছর গিয়ে ঠেকবে। সো বাংলাদেশও হয়তো বিশ্বের সর্বকনিষ্ঠের রেকর্ডে ভাগ বসাতে পারে। উত্তর কোরিয়ার মানুষের যেমন আপত্তি নেই কিমের মেয়েকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে, বাংলাদেশেরও বড় সংখ্যক একটা মানুষের আপত্তি নেই জাইমা রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করতে। বরং জাইমা রহমান যদি প্রধানমন্ত্রী হয় সেই খুশিতে তারা 10% বেশি মিষ্টি বিতরণ করবে। কিন্তু অপরদিকে সালাউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী হিসেবে চাইলে বিএনপিতে অন্তত 10টা বিপ্লব হয়ে যাবে। এই জন্যই বোধহয় সমালোচকরা এটাকে পরিবারতন্ত্র বলে। কিন্তু রাষ্ট্রের জনগণ যে আসলেই পরিবারতন্ত্র চায় সেই হিপোক্রেসি নিয়ে কিন্তু রাষ্ট্রের জনগণ কথা বলে না। আপনি দেখেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, কিংবা মীর কাসেমের ছেলে মীর আহমদ বিন কাসেম, কিংবা সাইদের ছেলে যে একইভাবে সংসদে রয়েছে, আরো অন্যান্য এমপিদের ছেলে একইভাবে সংসদে রয়েছে, এটাকে কেউ পরিবারতন্ত্র বলবে না। বাংলাদেশে এমন দ্বিচারিতা সব জায়গায়। তারেক রহমান চাইলে ইঞ্জিনিয়ারিং করে টানা 2 মেয়াদে থেকে যেতে পারেন। গৃহপালিত বিরোধী দলীয় নেতার আপত্তি থাকবে না, নেতা মানুষকে আদর করে যাবে। আবার এই মোহব্বতকে হিংসা করা মোহাম্মদ ইশরাক এই বুজুর্গকে চুম্মা শফিক বললেও সরোয়ার সাহেব কিন্তু শফিকুর রহমানকে সমকামী শফিক বলেন নাই। সুম্মা আলহামদুলিল্লাহ। তবে তারেক রহমান সামনের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে টানা 2 মেয়াদে ক্ষমতায় থেকে যাবেন কিনা এটা সম্পূর্ণ তার উপরে নির্ভর করছে। তবে তিনি চাইলে আরেক স্বৈরাচার পুতিনের মতো করে প্রথমে প্রধানমন্ত্রী এরপরে সংবিধান চেঞ্জ করে প্রেসিডেন্ট হয়ে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় থেকে যেতে পারেন। সমস্যা হলো এই জায়গায় একটা কিন্তু আছে, এই দেশের ক্ষমতায় কে কতদিন থাকবে এটা নাকি নির্ধারণ করে দেয় ডিপ স্টেট। যেমন ধরেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে 29 সাল পর্যন্ত ডিপ স্টেট থাকতে বললেও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা নিহাত আল্লাহর ওলি হওয়ায় এই ডিপ স্টেটের কুপ্রস্তাব গ্রহণ করেন নাই। সাধারণ মানুষের মাথায় এখন একটা প্রশ্ন আসছে, এই ডিপ স্টেট আসলে কত ডিপ? এটা কি ব্ল্যাক হোলের চাইতেও ডিপ? না হলে এটা দেখা যায় না কেন? ইভেন্ট হরাইজন নেটওয়ার্ক সিস্টেমের মতো এমন একটা নেটওয়ার্ক সিস্টেম তৈরি করে কি নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের সামনে সেই ডিপ স্টেটকে প্রকাশ করতে পারবেন? প্রত্যেকটির হিসাব কড়ায় গন্ডায়
আমরা ইঞ্জিনিয়ার তারেক রহমান থেকে বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ। পাটোয়ারি পারুক আর না পারুক, আপনি মানেন আর না মানেন, ডিপ স্টেট আসলে এক্সিস্ট করে। পুতিন কিংবা শি জিনপিং এর মতো তারেক রহমান যদি বছরের পর বছর ক্ষমতায় থাকতে চান, তাহলে তাকে এই ডিপ স্টেট ম্যানেজ করতে হবে, দেশীয় ডিপ স্টেট ও বিদেশি ডিপ স্টেট। এই ডিপ স্টেট ম্যানেজ করার জন্য তারেক রহমানকে একটা খেলনা বানাতে হবে। সেই খেলনার নাম হচ্ছে পারমাণবিক বোমা। এই খেলনা যার আছে সবাই তাকে আব্বা আব্বা ডাকে। ইভেন কোন দেশের ক্রাউন প্রিন্স কোন দেশের প্রেসিডেন্টের পাছাও চাটতে চায়। আবার আমাদের গল্পের নাম্বার 1 ব্যক্তি কিম জং উনের কাছে এই খেলনা থাকলেও কেউ তাকে খেলায় নেয় না। আফসোস। ইন্ডিয়া পাকিস্তান খেলে, আমেরিকা ইরান খেলে, রাশিয়া ইউক্রেন খেলে, কিন্তু কেউ কিমকে ডাকে না। তারপর সে নিজে নিজে মাঝে মধ্যে সুইচ টিপে দেখে তার জিনিসগুলা কাজ করতেছে কিনা। বাস্তবতা হলো কিমকে কেউ খেলায় নেক কিংবা না নেক, বিদেশি কোনো দেশের ডিপ স্টেট কিন্তু তাকে সরানোর দুঃসাহসটুকু করে না। তারেক রহমান সেরকম খেলনা না বানিয়ে কাটতেছেন খাল। যদিও বাংলাদেশে এখন প্রতিবেশের যেই অবস্থা, খাল কেটে আর কুমির আসার কোনো সম্ভাবনা নাই। তবে খাল কেটে যেটা আসবে খালের মধ্য দিয়ে সেটা হচ্ছে নৌকা। আর নৌকা যদি একবার খালের মধ্য দিয়ে বাংলাদেশে ঢুকতে পারে, তাহলে সেই নৌকাতে কিন্তু লগি বৈঠা দুইটাই থাকে। আর খাল কাটেন আর যাই কাটেন, আপনি কিম হইতে পারবেন না। কিমের দেশে সব ধরনের সোশ্যাল মিডিয়া বন্ধ। টেলিভিশন চ্যানেল আছে হাতে গোনা মাত্র 3-4টা, আর সেগুলোতেও সারাদিন কিম এবং কিমের পরিবারেরই গুণগান করা হয়। মানুষের ব্যক্তিগত ফোনে মানুষ কি দেখছে, টেলিভিশনে কি দেখছে তাও ফলো করেন কিম। আর আমাদের তারেক রহমান ফলো করেন এই কোচি শিশুকে। শুধু ফলো না, লটস ফলো করেন। এখন থেকে আর আমাদের ভিডিওতে বলতে হবে না জনাব তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন। এখন থেকে আমরা ডিরেক্ট বলতে পারবো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন। আহ শান্তি, আহ শান্তি। পৃথিবীর অন্যতম ডিক্টেটর বা স্বৈরাচার কিম তার নাগরিকদেরকে যত কঠিনভাবে ফলো করুক, কিংবা তারেক রহমান এই নার্সিসিস্ট গোরার বালকে লটস অফ ফলো করুক বা লেস ফলো করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের ব্যক্তিগতভাবে যায় আসে আপনি আমাদেরকে ফলো করছেন কিনা। আপনি যদি আমাদের এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন, তাহলে আমাদেরকে ফেসবুকে ফলো করতে পারেন। আর যদি আমাদেরকে ইউটিউবে দেখে থাকেন, তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন। আপনি কমেন্ট করতে পারেন এই ভিডিও নিয়ে, এবং আমাদেরকে জানাতে পারেন এই স্যাটায়ার সিরিজটা সামনের দিকে কন্টিনিউ করবো কিনা। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের মন্তব্য আমি ততটাই গুরুত্ব দিয়ে পড়বো এবং রিপ্লাই দিব যতটা গুরুত্ব দিয়ে রেজল করিম রনি ভাই তারেক রহমানকে তেল দেয়। থ্যাংক ইউ, লাভ ইউ, আল্লাহ হাফেজ। কথা কইয়া দিলে লাগবে গন্ডগোল, ওরে হাসা কথা কইয়া দিলে লাগবে গন্ডগোল।